মানে যে সম্পত্তি সরাসরি ঘোষিত নাও হইতে পারে এবং তাহা চুক্তি আইন অনুসারে 5 ধরনের সম্মতি অবৈধ বলিয়া ঘোষিত হয়। যেমন বিবাহ প্রতিবন্ধক সৃষ্টিকারী সম্মতি 26 ধারা মতে, বাণিজ্য প্রতিবন্ধক সৃষ্টিকারী সম্মতি 27 ধারা অনুসারে, মামলার প্রতিবন্ধক সৃষ্টিকারী সম্মতি 28 নম্বর ধারা অনুসারে, অনিশ্চিত সম্মতি 29 নম্বর ধারা অনুসারে, বাজি ধরা চুক্তি ধরার সম্মতি 30 নম্বর ধারা করে। এগুলি হচ্ছে বাতিল সম্মতি। এদের যদি কোনো চুক্তি হয় সে চুক্তি আদালতে বলবৎ করা যাবে না। এবার আমি প্রস্তাব স্বীকৃতি চ্যাপ্টার 2 সম্পর্কে আলোচনা করতে চাই। প্রথমত, চুক্তি গঠন করতে হলে দুটো পক্ষ থাকবে, একটা হচ্ছে চুক্তিদাতা আর একটা হচ্ছে চুক্তি গ্রহীতা ও স্বীকৃতি দেয়া। প্রত্যেক, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, কে 50,000 টাকার জমি বাড়ি বিক্রি করবে বলে ক্রয় করার জন্য আদেশ দিল, ইয়া প্রস্তাব বা প্রপোজাল। কিন্তু যদি বলে যে আমি রাজি, তাহলে ক্রয়ের প্রস্তাব গৃহীত হলো, অ্যাকসেপ্টেড। এবার যে যে 2 ধারা 2 সেকশন 2 এ ধারা অনুসারে প্রতিশ্রুতি যে ব্যক্তি অপর ব্যক্তির কাছে কোনো কিছু করা বা না করার জন্য অনুরোধ করে তাকে বলা হয় প্রতিশ্রুতি দাতা। আর অপরপক্ষ সেই 2 ধারা অনুসারে প্রতিশ্রুতি গ্রহণ করে, তখন তাকে বলা হয় প্রতিশ্রুতি গ্রহীতা। এবার আসছি চুক্তির দ্বারা প্রস্তাব ও স্বীকৃতি। কেবলমাত্র প্রস্তাব, কেবলমাত্র স্বীকৃতির দ্বারা কোনো চুক্তি হয় না। চুক্তিতে প্রস্তাব স্বীকৃতি দুটোরই সমন্বয় থাকা একান্ত দরকার। শুধু প্রস্তাবের জন্য ক্ষমতা থাকে না, সেইরূপ শুধু স্বীকৃতির জন্য কোনো ক্ষমতা থাকে না। এক পক্ষ আইনসঙ্গত প্রস্তাব করবে, অপরপক্ষ আইনসম্মত স্বীকৃতি গ্রহণ করবে। এই প্রসঙ্গে অ্যানসান বিশিষ্ট আইনবিদ বলেছেন, অ্যাকসেপ্টেন্স ইজ টু অফার হোয়াট এ লাইটেড ম্যাচ ইজ টু এ ট্রেন অফ গান পাউডার। বারুদ সংযোজিত হলে বারুদের সংমিশ্রণে যেমন আগুন প্রজ্বলিত হয়, তেমনি প্রস্তাব স্বীকৃতির সংমিশ্রণে চুক্তি হয়। অতএব ক্লিয়ার বোঝা গেল যে কামানে যেমন বারুদ, সোরা, গন্ধক থাকে, কিন্তু কেবল গন্ধক থাকিলে কোনো বিস্ফোরণ হয় না, কিন্তু সোরা, গন্ধক, বারুদ মিশ্রিত হলে বিস্ফোরণের সম্ভাবনা আছে। আপনারা তো গাড়ি, যখন রেলগাড়ি চলে, অনেক রেলগাড়ির কম্পার্টমেন্টে দেখবেন যে হলদে অনেক জিনিস বেরোয়, সেগুলো হচ্ছে বারুদ। কিন্তু যেহেতু আলাদা আলাদা কামরায় রয়েছে, তাদের সংমিশ্রণ হচ্ছে না। সেইরূপ প্রস্তাব স্বীকৃতি যদি সংমিশ্রণ না হয়, চুক্তি হবে না। প্রস্তাব স্বীকৃতি মিলনেই হচ্ছে চুক্তি সম্পাদন। এবার চুক্তির এই প্রস্তাবের কতগুলি নিয়ম আছে, নিয়মটা বলে দিই। প্রথমে দুটো শব্দ আপনাদের জানা খুব দরকার, এবং বইয়ে প্রতিটি ক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহার হবে। যেমন হচ্ছে এক্সপ্রেস মানে প্রকাশ্যে, আর ইমপ্লাইড মানে ধারণামূলক হতে পারে। তো এই দুটো শব্দ কিন্তু ওই প্রথম থেকে সব শেষ পর্যন্ত বইয়েতে আছে। ধরে ইমপ্লাইড মানে হচ্ছে ধারণামূলক, আচরণমূলক। যেমন ট্রেন যাচ্ছে, ধারণা; ট্রেন স্টপেজ দিচ্ছে, ধারণা আচরণের দ্বারা। এক্সপ্রেস হচ্ছে যেটা লিখিত হবে, মৌখিক বা লিখিত বলে হবে, সেটাকে বলা হয় এক্সপ্রেস। এবার এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে হতে পারে, কোনো নির্দিষ্ট শ্রেণীর কাছে হতে পারে, সর্বসাধারণের কাছে হইতে পারে। যেমন হচ্ছে
কোনো কোনো ব্যক্তির কাছে আমি এ বিকে বললো যে আমি আমার বাড়িটা বিক্রি করছি, এ বিয়ের কাছে প্রস্তাবটা দিল, সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে হলো। নির্দিষ্ট শ্রেণী মানে নির্দিষ্ট শ্রেণী বলতে প্রস্তাবটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে হতে পারে। যেমন বলি যে ক্লাসের মধ্যে আমি উদাহরণস্বরূপ বলছি যে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে সে 2 কেজি মিষ্টি পাবে। এটা কিন্তু নির্দিষ্ট শ্রেণীর কাছে আমার প্রস্তাব রাখা হলো। সর্বসাধারণের কাছে হলো মানে সর্বসাধারণের কাছে মনে ট্রাম যাচ্ছে, বাস যাচ্ছে, যেখানে স্টপে সেখানে থামছে, তাহলে তাকে বলবো সর্বসাধারণের জন্য। আচ্ছা, একটি নির্দিষ্ট শ্রেণী হয়ে গেল। 3 প্রস্তাবের স্বীকৃতি শেষ। প্রস্তাবের শর্তাবলী সুনিশ্চিত হওয়া আবশ্যক। প্রস্তাবে যে শর্ত থাকবে সেটা সুনিশ্চিত হওয়া দরকার। সুনিশ্চিত মানে প্রস্তাব করিল বিয়ের নিকট, তুমি যদি সিকে বিবাহ করো তাহলে আমি তোমায় কিছু টাকা দেবো। এই প্রস্তাব অর্থহীন, কারণ টাকার পরিমাণ নিশ্চিত নয়। এরূপ প্রস্তাব হইতে চুক্তি উৎপন্ন হয় না। 4 চুক্তি আইনে প্রস্তাব, প্রস্তাবের আমন্ত্রণ এই দুটির মধ্যে পার্থক্য আছে। কোনো দোকানে একটি জিনিসের উপর লিখিত থাকে মূল্য 5 টাকা, ইহা দোকানদারের প্রস্তাব নয়, বিক্রয় করিবার ইচ্ছার অভিব্যক্তি এবং প্রস্তাবের আমন্ত্রণ। কোনো খরিদ্দার বলে যে আমি 5 টাকায় জিনিসটি কিনবো, ইহা কিন্তু খরিদ্দারের প্রস্তাব, এটা কিন্তু স্বীকৃতিদাতার প্রস্তাব নয়। রেলওয়ে টাইম টেবিলকে প্রস্তাব বলা যায় না। অনেক সময় অবজেক্টিভ কোশ্চেন, আমাদের তো বড় কোশ্চেন পড়বে না, অবজেক্টিভ টাইপের কোশ্চেন পড়বে। রেলওয়ে as for example, রেলওয়ে টাইম টেবিল প্রস্তাব বলা যায় না। অতএব যদি কোনো ট্রেন লিপিবদ্ধ সময়ে না চলে তাহলে ট্রেনের কোনো যাত্রী রেল প্রশাসনের এগেনস্টে চুক্তিভঙ্গের মামলা করতে পারবে না। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো মাসিক 800 টাকা মাইনের হিসাব রক্ষক চাই, ইয়া প্রমাণ, ইয়া প্রস্তাব নয়, প্রস্তাবের আমন্ত্রণ। প্রস্তাব গ্রহীতাকে প্রস্তাব গ্রহীতাকে জানাইতে হবে। মানে প্রস্তাব গ্রহীতা, প্রস্তাবদাতা যে প্রস্তাব বা প্রপোজাল দেবে সেই প্রস্তাবটা অবশ্যই প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। যেমন আমার কুকুরটি হারিয়ে পাইলে যে ফেরত দেবে তাকে আমি পুরস্কার দেব। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে এইটা যে প্রস্তাবটা প্রস্তাব গ্রহীতাকে অবশ্যই জানাতে হবে। এটা প্রস্তাব শর্তহীন, কোনো কন্ডিশন হইতে পারে না। শর্তহীন প্রস্তাব হইলে প্রস্তাব গ্রহীতার নিকট শর্তসমূহ স্পষ্টত জ্ঞাপন করিতে হইবে। শর্তসমূহ না জানিয়া যদি কেউ প্রস্তাব গ্রহণ করে তা প্রস্তাবকারী পরে শর্ত পূরণের জন্য দাবি করিতে পারিবে না। কিন্তু শর্তসমূহ যদি স্পষ্টভাবে লিখিত ও প্রকাশিত থাকে, প্রস্তাব গ্রহীতার পক্ষে যেসব অবগত থাকা উচিত ছিল তাহা প্রমাণিত হয়। শর্তসমূহ জানিতেন না এ কথা পরে তিনি বলতে পারবেন না। নেক্সট হচ্ছে মন্তব্য মুদ্রিত। উদাহরণস্বরূপ বলতে পারি, আর পরীক্ষা এইভাবেই পড়বে। কয়েকটি জাহাজের টিকিট কিনলেন। টিকিটখানা এমনভাবে ভাঁজ করা ছিল যে তাতে লেখা কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। টিকিটের উপরিভাগে ছোট ছোট অক্ষরে কতগুলি শব্দ মুদ্রিত ছিল। একটি শব্দ ছিল যে আঘাত বা ক্ষতির জন্য জাহাজের মালিক $1000 বেশি দায়ী থাকিবেন না। জানিতেন যে টিকিটের উপরে ছাপার অক্ষরে কিছু লেখা আছে, কিন্তু উহা যে কারণ তা শব্দসমূহের অস্তিত্ব জানিতেন না। তাহলে কথাটা হচ্ছে যে নিশ্চিত হওয়া দরকার, শর্তহীন হওয়া দরকার, লেখাটা স্পষ্ট হওয়া দরকার, তাহলে হতে পারে। তবে এবার হচ্ছে প্রস্তাব কে গ্রহণ করতে পারে। যে কোনো ব্যক্তি পারে, যে কোনো ব্যক্তিদের মধ্যে করতে পারে প্রস্তাব গ্রহণ করতে পারে। স্বীকৃতি হচ্ছে না,
10 মিনিট হয়ে গেল?